কোনো একটি গ্রামে তিন বান্ধবী প্রণাম, রানী ও কবিতা বাস করত। তাদের তিনজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। তারা তিনজন সব সময় একসাথেই থাকতো, কোথাও গেলে একসাথেই যেত। তাদের তিনজনের মধ্যে প্রণাম ছিল সবচেয়ে বেশি বুদ্ধিমান। প্রণাম, রানী, তোমরা শুনেছো আমাদের বাড়ির পাশে জঙ্গলের কিনারে নাকি একটি জাদুর নদী আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনেছি, কিন্তু এটাও শুনেছি যে ওই জাদুর নদী খুবই ভয়ঙ্কর, এজন্য সেখানে কেউ যায় না। আরে চলো আমরা ওদিকে গিয়ে জাদুর নদী খুঁজি। যদি একবার পেয়ে যাই তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। প্রণাম, তুমি কি বলো? ঠিক বলিনি আমি? শোনো কবিতা, নদী খুঁজে পেলে আমরা ধনী হয়ে যাব তা ঠিক, কিন্তু ওই নদীতে যাওয়া কখনোই ঠিক হবে না। ওটা অত্যন্ত ক্ষতিকর একটি জায়গা। প্রণাম, তুমি না প্রত্যেকটা কাজে ভয় পাও। রিস্ক ছাড়া কোনো কাজের কি মজা পাওয়া যায়? চলো না একবার রিস্ক নিয়ে খুঁজেই দেখি। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তখন চলো। তোমাদের জন্য তো আমার জান দিতেও আমি রাজি। চলো যাই, দেখে আসি। এ কথা বলে তিন বান্ধবী জোরে জোরে হাসতে আরম্ভ করলো। এরপর তারা জাদুর নদীর খোঁজে বের হলো। হাঁটতে হাঁটতে তারা অনেকক্ষণ ধরে খুঁজে গোটা জঙ্গল খুঁজে ফেললো, কিন্তু জাদুর নদী কোথাও পেল না। উফ, আমি আর হাঁটতে পারবো না, পায়ে ব্যথা হয়ে গেছে রে। আমি আর যাবো না, আমি এখন বাড়ি ফিরে যাব। আরে দোস্ত, এতক্ষণ ধরে যখন খুঁজলাম তখন আর একটু কষ্ট করতে কি? চলো আমরা সবাই গিয়ে গাছের নিচে বসি, তারপরে আবার খুঁজবো। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা একটু আরাম করি। এরপর তিন বান্ধবী মিলে গাছের নিচে বসলো বিশ্রাম করার জন্য। তখন তারা একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। দোস্ত তাড়াতাড়ি ওঠো, আমাদের পালাতে হবে। মনে হয় এটা অনেক ভয়ঙ্কর জায়গা। তিন বান্ধবী মিলে দৌড়ে সেখান থেকে অন্য স্থানে গেল, কিন্তু তারা তবুও জাদুর নদীর সন্ধান পেল না। প্রণাম রানী, মনে হয় আমরা ফেসে গেছি রে। আমরা তো গোটা জঙ্গল খুঁজলাম, কোথাও জাদুর নদী দেখতে পেলাম না। এখন আমরা বের হবো কোন দিক দিয়ে? বাড়িতে কিভাবে যাব? দোস্ত আমাকে তোরা ক্ষমা করে দে, আমার জন্যই তোদেরকে এখানে আসতে হলো। এখন কি করি, উপায় কি? চলো বসে না থেকে আমরা বাড়ি যাওয়ার একটা রাস্তা খুঁজি। তখন হঠাৎ করে প্রণাম শুনতে পেল পানির স্রোতের আওয়াজ। রানী, কবিতা, আমার মনে হচ্ছে আমরা জাদুর নদী পেয়ে গেছি। ওই দেখ, পানির স্রোতের শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছিস তোরা? হ্যাঁ হ্যাঁ, আওয়াজ তো আমরাও শুনতে পাচ্ছি। চলো তাহলে আমরা আওয়াজকে তাক করে সামনে এগোতে থাকি। মনে হয় এবার আমরা জাদুর নদী পেয়ে যাব। এরপর তারা আওয়াজকে তাক করে সামনে এগোতে লাগলো। কিছুক্ষণ পরে তারা একটা নয়, দুইটা নয়, তিনটে জাদুর নদী দেখতে পেল। জাদুর নদী দেখতে ছিল খুবই চমৎকার। জাদুর নদী দেখে তারা খুবই খুশি হলো। তারা খুশিতে নাচতে আরম্ভ করলো। কিন্তু জাদুর নদীর মধ্যে থেকে একটি আওয়াজ এলো। তোমাদের তিনজনকে আমাদের তিন জাদুর নদীতে স্বাগত। তিনটি জাদুর নদীর কিনারে তিনটি নৌকা আছে। তোমরা তিনজন এই তিন নৌকাতে উঠে এই জাদুর নদী ঘুরে ঘুরে দেখতে পারো, আর এর মজাও নিতে পারো। এর মধ্যে থাকা ধন সম্পদের মধ্যে থেকে যে কোনো একটি তোমরা নিতে পারবে, কিন্তু মনে রাখবে তোমরা কখনোই লোভ করবে না। লোভ করলে এর প্রতিফল খুবই খারাপ হবে। এরপর তারা তিন বান্ধবী তিন নৌকাতে উঠে নদীর মধ্যে যে খুবই আনন্দ করতে লাগলো। প্রথম নদীর মধ্যে প্রণাম ঘুরতে গেল। প্রণাম দেখলো নদীর পানিতে অনেকগুলো মতি মুক্তা দিয়ে তৈরি করা মালা ভেসে আছে। তবে প্রথম নদীর মধ্যে থেকে আওয়াজ ভেসে উঠল, প্রণাম, এই নদীর পানিতে ভাসতে থাকা মতির মালার মধ্যে থেকে যে কোনো একটি মালাকে তুমি নিজের সঙ্গে নিতে পারো। একথা শুনে প্রণাম খুবই খুশি হলো, আর জাদুর নদীকে ধন্যবাদ দিয়ে তার মধ্যে থেকে একটি মতির মালা সে তুলে নিল। আর দ্বিতীয় জাদুর নদীর মধ্যে রানী ঘুরতে গিয়েছিল। রানী দেখতে পেল নদীর পানিতে অনেকগুলো কলসি ভেসে আসছে। তবে নদীর মধ্যে থেকে আওয়াজ আসলো, রানী, জাদুর নদীর পানির মধ্যে যে ঘোড়া ভাসছে দেখছো, এগুলো সবই স্বর্ণের। এই ঘোড়ার মধ্যে থেকে যে কোনো একটি ঘোড়া তুমি নিজের সঙ্গে নিয়ে যেতে পারো।
নদীর একথা শুনে রানী মনে মনে ভাবতে লাগলো। জাদুর নদী আমাকে বোকা পেয়েছে। আমি এত কষ্ট করে জাদুর নদী খুঁজে পেয়েছি, আর একটি ঘোড়া নিতে যাবো কেন? আমি সবগুলো ঘোড়া নিয়ে যাব। একথা ভেবে রানী নদীর পানিতে ভাসতে থাকা সমস্ত কলসিগুলো এক এক করে তার নৌকার মধ্যে উঠাতে লাগলো। তৃতীয় জাদুর নদীর মধ্যে কবিতা গিয়েছিল। সে দেখতে পেল নদীর পানিতে অনেকগুলো মণি ও মুক্তা ভাসছে। তখন নদীর পানির মধ্যে থেকে আওয়াজ আসলো, কবিতা, তুমি এই পানির মধ্যে ভাসতে থাকা মণি মুক্তার মধ্যে থেকে যে কোনো একটি তোমার সঙ্গে নিয়ে যেতে পারো। হ্যাঁ, একটি নেব। আমি তো সবগুলো হিরেমতি নিয়ে যাব সঙ্গে করে। একথা ভেবে কবিতা সবগুলো হীরা জহরত তার নৌকার মধ্যে উঠাতে লাগলো। কিছুক্ষণের মধ্যে প্রণাম সহি সালামতে কিনারে পৌঁছে গেল। ওদিকে রানী ও কবিতার নৌকা হিরে জহরত ও স্বর্ণের কলসির ভারে নদীর পানিতে ডুবে যেতে লাগলো। তখন তারা চিৎকার করতে লাগলো, প্রণাম, তুমি কোথায়? আমাকে বাঁচাও, আমি তো নদীর পানিতে ডুবে গেলাম। হে খোদা, কেউ তো বাঁচাও। প্রণাম, কোথায় তুমি? আমাকে ধরো, আমি তো ডুবে গেলাম। প্রণাম পিছন ফিরে দেখলো তাদের দুইজনের নৌকায় হীরা মতি ও কলসি ধারা ভর্তি হয়ে আছে, আর সেগুলোর ভারে তাদের নৌকা পানিতে ডুবে যাচ্ছে। তখন প্রণাম তাদেরকে বলল, রানী, কবিতা, তোমরা এটা কি করেছো? জাদুর নদী না প্রথমেই বলে দিয়েছিল যে তোমরা লোভ করো না। তোমরা এটা কেন করেছো? আরে প্রণাম, আমরা তো ডুবে যাচ্ছি আর তুমি প্রশ্ন করছো? আগে তো আমাদেরকে বাঁচাও, আমরা তো মরে যাব। আগে বাঁচিয়ে তো তোমার প্রশ্নের উত্তর দেব। প্রণাম তার দুই বান্ধবীকে ডুবতে দেখে হাত জোর করে জাদুর নদীর কাছে মিনতি করতে লাগলো, জাদুর নদী, দয়া করে আমার দুই বান্ধবীকে ক্ষমা করে দাও। ওদেরকে বাঁচাও, ওরা ভুল করেছে, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। প্রণাম, তুমি অনেক ভালো, তোমার মধ্যে কোনো লোভ নেই, সাথে তুমি অনেক দয়ালু। তুমি তোমার বন্ধুদেরকে ডুবতে দেখে কতটা না কষ্ট পাচ্ছ। তোমার দুই বান্ধবী প্রচন্ড লোভী, আমি ওদেরকে কিছুতে সাহায্য করতে পারবো না, তবে তুমি ইচ্ছে করলে সাহায্য করতে পারো। আমি কি করে সাহায্য করব? প্রণাম, তুমি জাদুর নদীর কাছ থেকে যে মুচির মালা পেয়েছো, এটা কোনো সাধারণ মালা নয়, এটা হলো জাদুর মালা। এর কাছ থেকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। হে জাদুর মতির মালা, তুমি আমার দুই বান্ধবীকে কিনারে নিয়ে এসো। এ কথা বলার সঙ্গে সঙ্গে প্রণামের দুই বান্ধবী কিনারে চলে আসলো। প্রণাম, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমরা লোভ করেছি। তোমার কথাই সত্যি, তুমি সব সময় বলতে লোভ করা ভালো নয়। প্রণাম, আমরা শিক্ষা পেয়েছি, আমরা আর জীবনে কখনো লোভ করব না। এ কথা শুনে প্রণাম খুবই খুশি হলো, আর জাদুর মতির মালাকে বলল, হে জাদুর মতির মালা, আমাদের তিন বান্ধবীকে তুমি বাড়িতে নিয়ে যাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে জাদুর মতির মালা তাদের তিনজনকে বাড়ি পৌঁছে দিল। বাড়িতে ফিরে গিয়ে তারা সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে লাগলো। রাজমহলে সুসংবাদ আসছে, সবাই আনন্দে মেতে উঠেছে। কেউ ঢোল বাজাচ্ছে, কেউ বা নাচছে, আর পুরো রাজমহলকে একেবারে লাল নীল বাতিতে সাজানো হয়েছে। কিছুক্ষণ পরে পরিরাজ্যে সুসংবাদ আসলো যে রানীপরী দুইটি মেয়েকে জন্ম দিয়েছে। রানীপরীর সুখের সীমা ছিল না, কিন্তু রানীপরী যখন তার দুই নবজাতক শিশুর দিকে তাকালো তখন তার মনটা খারাপ হয়ে গেল। কারণ এক রাজকুমারী ছিল দেখতে খুবই সুন্দরী, আর আরেকটি ছিল অত্যন্ত কালো, আর তার চেহারায় ছিল গোটা গোটা দাগ। দুই রাজকুমারীর চেহারা দেখে রানীপরী খুবই কষ্টে পড়ে গেল, আর ভাবতে লাগলো, হায় আল্লাহ, তুমি আমাকে একটি কালো মেয়ে দিলে। দেখতে কতটা কুৎসিত, ও জীবনে কতটা ইনসাল্ট হতে হবে অন্যান্য পরীদের সামনে। কারণ পরিরাজ্যে কালো পরীর কোনো দাম নেই, সবাই কালো পরীকে ঘৃণার চোখে দেখে। এসব ভেবে রানী খুবই কষ্ট পাচ্ছিল। এরপরে রানী তার দুই মেয়ের নামকরণ করলো। রানীপরীর সুন্দরী মেয়ের নাম সীতারা, আর কুৎসিত মেয়ের নাম রাখলো তারা। ধীরে ধীরে সময় পার হতে লাগলো। সময়ের সাথে সাথে তারা দুই রাজকুমারীও বড় হতে লাগলো।
কিন্তু তারাপরি কালো হওয়ার কারণে তাকে অনেক কষ্টের কথা সহ্য করতে হয়। এমনকি তার বোন পর্যন্ত তাকে কটু কথা শোনায়, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তারা, সিতারা, তোমাদের দুজনকে আজ পৃথিবীতে যেতে হবে। ওখানে আমার একটি দোস্ত আছে, তার মেয়ের বিয়ে। সে আমাকে দাওয়াত করেছে। আমার অনেক কাজ, এজন্য আমি যেতে পারবো না। তোমাদের দুইজনকে যেতে হবে। মা, তুমি এটা কি বলছো? আমি পৃথিবী লোকে যাব? তোমার বান্ধবীর বিয়েতে এই কালের কলার সঙ্গে করে? আমি তো পরিরাজ্যে ওকে সাথে করে ঘুরতে লজ্জাবোধ করি। আল্লাহ জানে এই কালির কয়লা আমাদের বাড়িতে কোত্থেকে এসেছে। কবে যে ওর কাছ থেকে মুক্তি পাবো, তখন আমার জানে শান্তি লাগবে। সেতারা, তুমি কি কথা বলছো নিজের বোন সম্পর্কে? তোমার লজ্জাবোধ করছে না? ও তোমার বোন। দিন দিন তোমার ব্যবহার একেবারে খারাপ হয়ে যাচ্ছে। যা ইচ্ছে তাই করবে তুমি, তাও আবার আমি বেঁচে থাকতে? ইম্পসিবল, কখনো এটা সম্ভব নয়। তাড়াতাড়ি বলছি, তুমি তোমার বোনের সঙ্গে রেডি হয়ে পৃথিবী লোকে যাও বিয়ের অনুষ্ঠানে। এটা আমার আদেশ। সিতারার অনিচ্ছা থাকা সত্ত্বেও রানীপরের ভয়ে সে তার বোন তারার সঙ্গে করে পৃথিবীতে গেল মানুষের বিয়ের দাওয়াত খেতে। যখন তারা পৃথিবী লোকে পৌঁছল, তখন পৃথিবীর অনেক মানুষই পরীদের দেখার জন্য ভিড় জমালো। অনুষ্ঠানের সকল মানুষই সিতারার অনেক প্রশংসা করলো, আর যখন তারার দিকে তাকালো তখন তারা তারার বদনাম করতে লাগলো। কিরে, পরিরাজ্যের পরি আবার এরকম হয় দেখতে? এত কুৎসিত, একেবারে কালির কয়লা। কি দেখতে খারাপ রে বাবা। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। আমাদের জানা মতে পরীরা দেখতে অনেক সুন্দর হয়। এই কুৎসিত মেয়ে কি করে পরিরাজ্যের রাজকুমারী হতে পারে? তোমাকে পরি ভাবতে আমার লজ্জা বোধ করছে। শোনো সিতারা, তুমি আমার একটা কথা শোনো। তুমি তোমার বোন তারার সঙ্গে কখনোই মিলবে না, তাহলে তুমিও কালো হয়ে যাবে ওর কালো ছায়াতে। তুমি আমার মনের কথা বলেছো। আমারও তো মন চাই না যে এই কালির কয়লা কুৎসিতের সঙ্গে কোথাও ঘুরতে যাব। মা যে এমন অবস্থা করে, মায়ের ধমক খেয়ে তো ওর সঙ্গে আমি বিয়ে খেতে এসেছি। দেখেছিস তোর জন্য আমার কতটা ইনসাল্ট হচ্ছে? এজন্য তো আমি তোকে কোথাও নিয়ে যেতে চাই না। সব জায়গায় আমার সঙ্গে আসবে। যে যাই বলুক, আমার দুঃখ ছিল না। কিন্তু সিতারা, তুমি তো আমার বোন। তোমার তো উচিত আমাকে সাপোর্ট করা। সাপোর্ট না করে তুমি সহ আমাকে অপমান করছো। অপমান? অপমানের কি দেখলি? আমার তো মনে হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তোকে বের করে দিই। মরে যেতে পারিস না? তোর এই কালো চেহারা নিয়ে আমার কাছে কেন থাকিস? তুই মরে গেলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমি খুশি হব। তুই মরে গেলে অন্তত তোর সঙ্গে কোনো পার্টিতে তো যেতে হবে না, আর মানুষের সামনে ইনসাল্টও হবে না। তারা সেই অনুষ্ঠানে থাকা সকল লোকের কথা ও তার বোনের কথা শুনে খুবই কষ্ট পেল। এরপর তারা সেই অনুষ্ঠান থেকে বের হয়ে বাহিরে চলে আসলো, আর একটি গাছের নিচে বসে খুবই কান্না করতে লাগলো। কিছুক্ষণ পরে যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল, তখন সিতারাও তারার কাছে চলে আসলো। এরপর দুই বোন মিলে আবারও পরিরাজ্যে ফিরে আসলো। পরিরাজ্যে ফিরে এসে তাদের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। তারা দেখলো তাদের মা রানীপরি প্রচন্ড অসুস্থ। মা, তোমার এই অবস্থা হলো কি করে? তুমি এত অসুস্থ হলে কি করে? বেটি, আমি প্রচন্ড অসুস্থ। এক ডাইনি আমার উপরে আক্রমণ করেছে। আমার সমস্ত শক্তি চলে গেছে। গোটা পরিরাজ্য দেখভাল করার দায়িত্ব এখন তোমাদের দুই বোনের। এখন তোমাদের সাহায্যের আমার খুব প্রয়োজন। পরিরাজ্যের বাইরে একটি দুনিয়া আছে, সেখানে আমি দুইটি আয়না লুকিয়ে রেখেছি। তোমরা সেটাকে আমার কাছে এনে দাও। ঠিক আছে মাম্মি, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার জাদুর আয়না তোমার কাছে এনে দিচ্ছি। এই তারা, তুই এখানে থেকে মায়ের সেবা কর। এরপর সিতারা কিছু খাবার ও প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে রওনা হলো রাজ্যের বাহিরে। কিছু পথ গিয়ে সে দেখতে পেল রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা দিয়ে হাঁটতে গেলে পা একেবারে মাটির নিচে ডুবে যাচ্ছে, আর বিষাক্ত পোকামাকড়েরও ভয় আছে। তখন সিতারা চিন্তায় পড়ে গেল, আর সে নিচে বসে পড়ল। এদিকে সিতারা বসে চিন্তা করছিল, ওদিকে একটি বৃদ্ধ মহিলা সিতারার কাছে সাহায্য প্রার্থনা করলো। বেটি, আমি খুবই ক্ষুধার্ত। 2 দিন হলো কিছু খাইনি। আমাকে কিছু খাবার দেবে? এসব ভিখারি যে কোত্থেকে জোটে সারাখান থেকে।
তোকে কেন খাবার দেব? তোকে খাবার দিয়ে যদি আমি আমার সব খাবার শেষ করে ফেলি তাহলে আমি কি খাবো? বেটি, তুমি যদি আমাকে খেতে দাও তাহলে আমি তোমাকে এই রাস্তা পার করে দেব। বুড়ি মহিলার কথা শোনো তো, ও নিজে চলতে পারে না, আর এই বিপজ্জনক রাস্তা নাকি আমাকে পার করে দেবে। ছাড়। এভাবে কয়েকদিন কেটে গেল, কিন্তু সিতারা জাদুর আয়না নিয়ে তার মায়ের কাছে এলো না। ওদিকে তারা তার মায়ের সেবা করছিল আর সিতারার জন্য খুবই চিন্তা করছিল। কয়েকদিন পরেও যখন সিতারা আসলো না, তখন তারা সিদ্ধান্ত নিল সে নিজেই যাবে আয়নার খোঁজে। এবার তারাও কিছু খাবার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে রওনা দিল পরিরাজ্যের বাহিরে। সেও কিছু দূর চলার পরে বিপজ্জনক রাস্তার সম্মুখীন হলো। তখন সেখানে একটি বৃদ্ধ মহিলা তার কাছে সাহায্য প্রার্থনা করলো। বেটি, আমাকে কিছু খাবার দাও, 2 দিন হলো কিচ্ছু খাইনি। যদি তুমি আমাকে খাবার দাও তাহলে এই বিপজ্জনক রাস্তা আমি তোমাকে পার করে দেব। বৃদ্ধ মহিলার কথা শুনে তারার মনে খুবই মায়া এলো, আর তারা বৃদ্ধ মহিলাকে পেট ভরে খেতে দিল। খাবার খেয়ে বৃদ্ধ মহিলা তারার হাত ধরে বিপজ্জনক রাস্তা পার করে দিল। এরপর বৃদ্ধ মহিলা তারাকে নিয়ে গেল জাদুর আয়নার কাছে। সেখানে গিয়ে তারা জাদুর 2টি আয়না দেখতে পেল। শুধু তাই নয়, রাস্তা পার হওয়ার পরে বৃদ্ধ মহিলাও খুবই সুন্দর একটি পরীতে প্রকট হয়ে গেল আর বলল, তারা, তোমার মন অনেক পবিত্র। আমি তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। আমি আসলে বৃদ্ধ মহিলা নয়, আমি এই রাজ্যের পরী। আমি হলাম আমার রাজ্যের পরীরানী। আমি পরীরানী হয়ে এই দেশের আগমনকারী সকল মানুষ ও পরীদেরকে পরীক্ষা করি। যার মন পবিত্র আর মনের মধ্যে কোনো লোভ লালসা হিংসা নেই, সে শুধু আমার রাজ্যে প্রবেশ করতে পারে। তুমি অনেক ভালো, তোমার মন অনেক পবিত্র, বলো তোমার কি চাই? এরপর তারা তার জীবনের সমস্ত দুঃখের কথা পরীর কাছে খুলে বলল। পরী, আমার কালো রঙের কারণে আমার মায়ের অনেক দুঃখ। আমারও সারা জীবন ধরে লোকের কাছে ইনসাল্ট হতে হয়। যদি আপনি আমার রংটাকে ফর্সা করে দিতেন তাহলে এই পৃথিবীতে আমার আর কোনো কিছুই চাওয়ার ছিল না। তারা, তুমি এই জাদুর 2 আয়নার দিকে তাকাও আর বলো, আমার মনটা যেমন পবিত্র আমার চেহারাটাও তেমন করে দাও। তারা পরীর কথা মতো কাজ করলো। সঙ্গে সঙ্গে তারা দেখতে খুবই সুন্দরী মেয়েতে প্রকট হয়ে গেল। নিজেকে এত সুন্দর দেখে তারা খুবই খুশি হলো আর পরীকে ধন্যবাদ জানালো। এরপর জাদুর 2 আয়না নিয়ে তার মায়ের কাছে ফিরে গেল। তারাকে আয়না নিয়ে যেতে দেখে তার মা রানী পরী খুবই খুশি হলো। এরপর রানী পরী এক আয়না দিয়ে মুখ দেখার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল, আর একটি আয়না দিয়ে সে ডাইনিকে খুন করে ফেলল। ওদিকে সিতারা তারার সৌন্দর্য দেখে খুবই হিংসায় জ্বলছিল। সে মনে মনে প্ল্যান করলো, যখন রাত্রি গভীর হলো তখন সিতারা তারার আনা জাদুর 2 আয়নাকে চুরি করে তার ঘরের মধ্যে নিয়ে গেল। এরপর সিতারা সেই জাদুর আয়নার দিকে তাকিয়ে ওই মন্ত্রটি পড়ল যেটা সে তারার মুখ থেকে শুনেছিল। হে জাদুর 2 আয়না, তুমি আমাকে তেমনই সুন্দর করে দাও যেমনটি আমার মন সুন্দর। একথা বলার সঙ্গে সঙ্গে সিতারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মেয়েতে পরিবর্তন হয়ে গেল। তার গায়ের রং কালো ও কুৎসিত হয়ে গেল, কারণ সিতারার মন ছিল খুবই অপবিত্র ও কালো। এরপর থেকে সারা জীবন সিতারা কালো হয়ে কাটাতে লাগলো। ওদিকে তারা তার ভালো স্বভাবের কারণে সুন্দর রং ও রূপ উপহার পেল, আর অন্য এক রাজ্যের রাজপুত্রর সঙ্গে তারার বিয়ে হয়ে গেল, আর তারা সুখে শান্তিতে তার জীবন কাটাতে লাগলো। রামপুর গ্রামে সিন্ড্রেলা নামে একটি মেয়ে বাস করত। সে তার বাবা কামাল ও মা সুমনের সঙ্গে বাস করত। সিন্ড্রেলার বাবা কামাল ছিল একজন কৃষক। সে তার জমিতে সবজি চাষ করত আর ঠেলা গাড়িতে করে গোটা এলাকা ঘুরে ঘুরে সবজি বিক্রি করত। এতে যা কিছু ইনকাম হতো তাতে সিন্ড্রেলাকে কোনো প্রাইভেট স্কুলে পড়ানোর মতো টাকা তাদের ছিল না, আর ওই এলাকাতে প্রাইমারি স্কুলও ছিল না। এজন্য সিন্ড্রেলা বাড়িতে বসেই লেখাপড়া করত। কামাল সারাটা দিন মেহনত করেও
সে তার মেয়ের স্বপ্নকে সত্য করতে পারল না। একদিন কামাল তার এলাকার মাতবর নন্দলালের বাড়িতে গেল। নন্দলাল ছিল খুবই লোভী ও দুশ্চরিত্রের। কামাল নন্দলালের বাড়িতে গিয়ে তার স্ত্রী সুমনের ঝাড়ু দেওয়ার কাজ ফাইনাল করে আসলো। নন্দলাল সুমনের বেতন প্রতি মাসে 2000 টাকা দেবে বলে নির্ধারণ করল। পরের দিন থেকে সুমন নন্দলালের বাড়িতে বুয়ার কাজ করতে গেল। নন্দলাল দুশ্চরিত্রের হওয়ায় সুমনকে প্রথমবার দেখে সে ভালোবেসে ফেলল। সুমন ছিল খুবই সহজ সরল ও সাদাসিধে একটি মেয়ে। সে নন্দলালের দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকায়নি। সে তার কাজ সময় মতো করে যেত। এভাবেই কয়েকদিন কেটে গেল। একদিন নন্দলাল সুমনের কাছে এসে বলল, সুমন, 2 সপ্তাহ হয়ে গেল তুমি আমার সাথে কথা বলা তো দূরের কথা, আমার দিকে ভালোভাবে তাকাও না। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। মাতবরজি, আপনারা ধনী মানুষ, ধনী মানুষদের সাথে কথা বলার মতো সুমন, তুমি আমাকে আপন মনে করতে পারো। বলো তোমার কি সমস্যা, আমি তোমাকে কি করে হেল্প করতে পারি? মাতবরজি, আমার বাড়িতে একটা মেয়ে আছে, টাকার অভাবে আমি স্কুলে ভর্তি করতে পারিনি। সুমন, যদি তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করো তাহলে তোমার মেয়ের অনেক বড় স্কুলে অ্যাডমিশন করিয়ে দেব। মাতবরজি, আপনি এটা কি কথা বলছেন? আমাদের সমাজ সংস্কৃতিতে কোনো ছেলে মানুষের সাথে বন্ধুত্ব করা মানায় না। দেখো, আমি তোমাকে 2 দিনের সময় দিলাম, তুমি ভেবে দেখতে পারো। যদি তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করো তাহলে আমি তোমার সমস্ত প্রবলেম সলভ করে দেব। একথা বলে নন্দলাল সেখান থেকে চলে গেল। সুমন ছিল সাদাসিধে ও সরল মনের একটি মেয়ে। সুমন তার কাজ শেষ করে সোজা বাড়িতে চলে গেল। সে বাড়িতে গিয়ে মন খারাপ করে বসেছিল। সুমন, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? মাতবরের বাড়িতে কি কোনো ভুল হয়েছে? বলো, কি চিন্তা করছো তুমি? সেন্ট্রেলার বাবা, এসব কিছু না। আমি মাতবরের বাড়িতে অনেক কাজ করেছি, এজন্য আমি আজকে একটু হাঁপিয়ে গেছি, অন্য কিছু না। সুমন, সেন্ট্রেলা এখন বড় হয়েছে, ও বাড়ির সব কাজ করে ফেলেছে। এখন তুমি খাবার খেয়ে আরামে ঘুমাও। সুমন খাবার খেয়ে শুয়ে পড়ল, কিন্তু সারা রাত্রি তার ঘুম এলো না। সে নন্দলালের কথা ভাবছিল আর মনে মনে ভয় করছিল। যখন সকাল হয়ে গেল, কামাল ও সুমন যে যার কাজে চলে গেল। সুমন প্রতিদিনের মতোই মাতবরের বাড়িতে সাফ সাফাইয়ের কাজ করছিল। তখন নন্দলাল তার কাছে আসলো আর বলল, সুমন, আই লাভ ইউ। প্রথম দেখাতেই আমি তোমার জন্য ফিদা হয়ে গেছি। তোমার কমল হাত দিয়ে এত কাজ করো, আমার এটা সহ্য হয় না। মাতবরজি, এটা আপনি কি করছেন? আমি আপনার বাড়িতে এসেছি কাজ করতে, নষ্টামি করতে নয়। আমি তো কালকেই বলেছি আপনার সঙ্গে বন্ধুত্ব করার আমার কোনো ইচ্ছে নেই। আমাকে ছাড়ুন, আপনি এখান থেকে চলে যান, আমাকে আমার কাজ করতে দিন। সুমন তার কাজ শেষ করে সোজা বাড়ি চলে গেল। পরের দিন থেকে সুমন নন্দলালের বাড়িতে আর কাজ করতে আসলো না। এজন্য নন্দলাল ভীষণ রেগে গেল আর তার প্রতিশোধ নেওয়ার জন্য মনে মনে প্ল্যান করতে লাগলো। অহংকারী সুমন, তুই আমার কথা শুনলি না। তোর যৌবনের এত দাম, আমি তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এরপর নন্দলালের মাথার মধ্যে একটি প্ল্যান আসলো। সে তার প্ল্যান মোতাবেক কামালের কাছে গেল। কামাল মাঠে কাজ করছিল। নন্দলাল পেছন থেকে একটি বিষধর সাপ কামালের কাছে ছেড়ে দিল। কামাল খেতে কাজ করছিল, পিছন থেকে বিষধর সাপের দংশনে কামাল ঘটনাস্থলে পড়ে মারা গেল। এরপর যখন সন্ধ্যা হয়ে গেল, কামাল বাড়ি ফিরল না। এতে সুমন ভীষণ চিন্তিত হলো আর সে কামালের কাছে চলে আসলো। সুমন মাঠে এসে দেখল কামাল মাটিতে পড়ে আছে আর কামালের পা দিয়ে রক্ত বের হচ্ছে। সেন্ট্রেলার বাবা, কি হয়েছে তোমার? তুমি কেন মাটিতে পড়ে আছো? ওঠো, কথা বলছো না কেন? সুমন কামালকে জাগানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কামাল মারা গিয়েছিল। এটা কি হলো? তুমি কেন মারা গেলে? আমাদেরকে ছেড়ে চলে গেলে। এরপর সুমন কামালকে কোলে নিয়ে কোনোমতে তার বাড়িতে আসলো।
সিন্ড্রেলা ও সুমন কামালের লাশের সামনে সারাটা রাত ধরে কান্না করতে লাগলো। যখন সকাল হলো তখন তারা এলাকার মানুষকে ডেকে কামালের লাশকে দাফন করলো। যখন সকাল হলো তখন নন্দলাল অভিনয় করে চোখে পানি নিয়ে সুমনের বাড়িতে গেল আর বলল, কামাল মারা গিয়েছে, এতে আমি খুবই কষ্ট পেয়েছি। সুমন, তোমার স্বামী কামাল আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল। যদি তুমি 2 লক্ষ টাকা ফিরিয়ে দাও তাহলে তোমার আর তোমার মেয়ের কোনো পেরেশানি আমি হতে দেব না। মাতবরজি, এত টাকা আমি কোথায় পাবো? আপনি সিন্ড্রেলার বাবার এই ঋণকে ক্ষমা করে দিন। তুমি কি পাগল হয়ে গেছো যে 2 লক্ষ টাকা মাফ করে দেব? 1 সপ্তাহের মধ্যে তুমি তোমার বাড়ি খালি করে দেবে, নইলে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেব। কথা বলে নন্দলাল সেখান থেকে চলে গেল। সুমনের কাছে খাবার মতোই কিছু ছিল না। কোনো মতে নুন ভাত খেয়ে সুমন ও তার মেয়ে সিন্ড্রেলা 1 সপ্তাহ কাটালো। 1 সপ্তাহ হতে না হতেই নন্দলাল আবারও তার লোকজন নিয়ে সুমনের বাড়িতে আসলো। সুমন, 1 সপ্তাহ হয়ে গেল, তুমি আমার 2 লক্ষ টাকা ফিরিয়ে দাওনি। এজন্য তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। মাতবরজি, এতটা নির্দয় হবেন না। আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব? বাহিরে জঙ্গলি জানোয়ার যদি আমার মেয়েকে খেয়ে ফেলে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সুমন নন্দলালের কাছে অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু নন্দলাল কোনো কথা শুনল না। নন্দলাল মিথ্যা ঋণের দায়ভার সুমনের উপর দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিল। সুমন ও তার মেয়ে কান্না করতে করতে জঙ্গলের মধ্যে গেল। হে আল্লাহ, তুমি এটা কি করলে? আমার স্বামীকে নিয়ে নিলে, এরপর থাকার জন্য ঘরটা ছিল, এটা তো আমি হারিয়ে ফেললাম। এই জঙ্গলে যদি কোনো জঙ্গলি জানোয়ার এসে আমার মেয়েকে খেয়ে ফেলে, তাহলে নদীতে ঝাঁপ দিয়ে আমি আমার জীবন শেষ করে ফেলবো। হঠাৎ করে সেখানে একটি খুবই সুন্দর পরী প্রকট হয়ে গেল আর সুমনকে বলল, সুমন, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তোমার সঙ্গে আমি আর পরিরাজ্যের সকল পরীরা আছে, চলো আমার সঙ্গে। এরপর চঞ্চল পরী সুমন ও সিন্ড্রেলাকে উড়িয়ে পরিরাজ্যে নিয়ে গেল। সিন্ড্রেলা, সুমন, আমাদের পরিরাজ্যে তোমাদের স্বাগতম। সিন্ড্রেলা ও সুমন পরিরাজ্য দেখে খুবই খুশি হলো। সুমন, এই নাও জাদুর সেঞ্জেল ঘর। এর মধ্যে তোমাদের প্রয়োজনীয় সকল জিনিস আছে। আজ থেকে তোমরা 2 জন এই জাদুর সেঞ্জেল ঘরের মধ্যেই থাকবে। একথা বলে চঞ্চল পরী গায়েব হয়ে গেল। এরপর সুমন ও সিন্ড্রেলা জাদুর দেওয়া সেঞ্জেলের ঘরের মধ্যে প্রবেশ করলো। ওয়াও মা, এই ঘরের মধ্যে তো সব কিছু আছে। সুমন ও সিন্ড্রেলা সেঞ্জেলের ঘরের মধ্যে প্রবেশ করে খুবই খুশি হলো, কারণ সেখানে তাদের ব্যবহারের সমস্ত জিনিস ছিল। এরপর তাদের খুবই ক্ষুধা পেল আর তারা খাবার টেবিলে বসলো। খাবার টেবিলে বসার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের টেস্টি খাবার তাদের সামনে প্রকট হয়ে গেল। সুমন ও সিন্ড্রেলা খুবই মজা করে সুস্বাদু খাবার খেলো। এরপর থেকেই তারা 2 মা বেটি পরীর দেওয়া জাদুর ছেন্ডেলের মধ্যে সারাটা জীবন হাসি খুশিতে কাটাতে লাগলো। রামপুর নামক গ্রামে খুশবু ও জুহি নামে 2 বোন তাদের পিতামাতার সঙ্গে বাস করত। খুশবু ও জুহির মা ছিল কমলা। কমলা শুধু জুহিকে ভালোবাসত, খুশবুকে মোটেও নিজের মেয়ে ভাবত না। কারণ যেদিন খুশবু জন্মগ্রহণ করে সেদিন তার বাবার ব্যবসায় অনেক বড় একটি ক্ষতি হয়, যার কারণে তারা আগের থেকে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল হয়ে যায়। এসবের সম্পূর্ণ দায়ভার কমলা তার মেয়ে খুশবুর উপরে লাগিয়ে দেয় আর খুশবুকে কুলক্ষণে ভাবতে শুরু করে। কিন্তু তাদের বাবা জুহিকে যেমন ভালোবাসতো, খুশবুকেও ঠিক তেমনই ভালোবাসতো। এভাবে তাদের দিন কাটছিল। একদিন খুশবুর 15তম জন্মবার্ষিকী আসলো আর সে তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আজকে আমার 15তম বার্থডে। আমি জানি তুমি খুশি নয়, তবে মা, সব দায়ভার কেন আমার উপরে দিচ্ছ? এমনও তো হতে পারে ভাগ্যে এটাই লেখা ছিল, তাই হয়েছে। তুমি এসব ভুলে যাও মা। তোকে কে মেয়ে মনে করেছে? তুই তো আমার মেয়ে না। যেদিন তুই জন্মগ্রহণ করেছিস সেই দিন আমাদের অনেক ক্ষতি হয়েছে। সেই দিন থেকে তোকে মেয়ে ভাবা আমি বন্ধ করে দিয়েছি। যা আমার মুখের সামনে থেকে। তুই কি ভেবেছিস যে সেই দিনকে আমি সেলিব্রেট করব?
জুহি, এদিকে আসো মা। কতদিন হলো তোমাকে শপিং করে দেইনি, চলো আজকে তোমাকে শপিং করে দেব। ঠিক ওই সময় খুশবুর বাবাও সেখানে চলে আসলো আর বলল, আরে আজকে তো আমার খুশবু মামুনির জন্মদিন। তুমি যদি আমার খুশবু মামুনির জন্মদিন না বানাও তো না বানাও, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মামুনির জন্মদিন অনেক আনন্দ করে উদযাপন করব। বাবার কথা শুনে খুশবু তার চোখের পানি মুছল। এরপর খুশবুর বাবা খুশবুকে নিয়ে একটি রেস্টুরেন্টে গেল আর অনেক ধুমধাম করে তার জন্মদিন সেলিব্রেট করলো। জন্মদিন উদযাপন করার পরে খুশবু ও তার বাবা বাড়ি ফিরছিল। হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টের কারণে ঘটনাস্থলে তার বাবার মৃত্যু হয়ে যায়। যখন এই সংবাদ জুহি ও তার মা জানতে পায় তখন তারা দৌড়ে সেখানে চলে যায় আর জুহির মা খুশবুকে অনেক জোরে থাপ্পড় মেরে বলে, রাক্ষসী হারামজাদি, এবার তোর পেট ভরেছে। তোর বাবাকে খেয়ে যদি তোর পেট না ভরে তাহলে আমাকে খা, আমার মেয়ে জুহিকে খা। রাক্ষসী কোথাকার! তুই জন্মদিন পালন না করলে কি তুই মরে যেতি? তুই আমার মেয়ে জুহির বাবাকে পৃথিবী থেকে নিয়ে নিলে, আমার স্বামীকে পৃথিবী ছাড়া করলে। তোকে আমি মুখের সামনে দেখতে চাই না, যা এখান থেকে। আমার চোখের সামনে তুই কখনো আসবি না। মা, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। বাবা তো শুধু জহির নয়, আমারও বাবা। তোমাদের মতো আমারও কষ্ট লাগছে, কিন্তু মা, বাবার মৃত্যুর দায়ভার কেন তুমি আমার উপরে দিচ্ছ? ভাগ্যে যদি মৃত্যু লেখা থাকে আমি কি করে ঠেকাবো মা? যার ভাগ্যে যা আছে সেটা তো হবে, এটা তুমি কেন বোঝো না? মা, দেখেছো খুশবু কি বলছে? বাবার ভাগ্যে মৃত্যু লেখা ছিল তাই মরছে। ওকে তুমি বাড়িতে আনবে না, ওর জন্য আমি মরতে পারবো না। আমি বেঁচে থাকতে চাই। ও একটা ডাইনি, রাক্ষসী ডাইনি। হ্যাঁ জহি, তুমি ঠিকই বলেছো। শোন, তুই আমার সঙ্গে আমার বাড়িতে আসবি না। তুই তোর কালো ছায়া নিয়ে আমাদের জীবন থেকে বহু দূরে চলে যাবি, নইলে নইলে ভালো হবে না। আমি তোকে নিজে হাতে মেরে ফেলবো বলে দিলাম আমাদের সঙ্গে আসলে। খুশবু তার মায়ের কথা মেনে নিল। তারা খুশবুকে তার বাবাকে কবরস্থ করার সময় পর্যন্ত তাদের সঙ্গে রাখলো না। খুশবু মনে মনে ভাবলো যে তার মা ও বোনকে ছেড়ে সে অনেক দূরে শহরে চলে যাবে, কিন্তু খুশবুর কাছে কোনো টাকা পয়সা ছিল না। এজন্য খুশবু জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলো। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে 2 দিন পার হয়ে গেল। 2 দিন পায়ে হেঁটে খুশবু ক্লান্ত হয়ে গেল আর একটি গাছের নিচে বসে কান্না করতে লাগলো। ভেবেছিলাম মা রাগের বশীভূত হয়ে আমাকে গালি দিচ্ছে। রাগ ভালো হয়ে গেলে মা আমাকে নিতে আসবে, কিন্তু না, সত্যি সত্যি মা আমাকে বাবার খুনি মনে করেছে। খুশবু এসব ভেবে খুবই জোরে জোরে কান্না করছিল। হঠাৎ করে খুশবু একটি চিৎকার করার আওয়াজ শুনতে পেল। কে আছো? বাঁচাও, আমি মরে গেলাম। কেউ কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? বাঁচাও, হেল্প মি। এরপর খুশবু কান্না বন্ধ করে আওয়াজ মোতাবেক সেখানে বসলো। যে দেখলো একটি জলপরি দড়ি দিয়ে বাঁধা। তুমি আমার বাঁধন খুলে দাও, নইলে আমি মরে যাব। আমি স্বর্ণের নদীর মধ্যে গিয়ে আমার নিঃশ্বাস নেব। আমার বাঁধনটা খুলে দাও। জলপরি, আমি তো গল্পতে শুনেছি, কখনো নিজের চোখে দেখিনি। আপনি চিন্তা করবেন না, আমি আপনার বাঁধন এক্ষুনি খুলে দিচ্ছি। আমি শুনেছি জলপরীরা পানির উপরে বেশিক্ষণ বাঁচতে পারে না। এরপর খুশবু তাড়াতাড়ি জলপরির বাঁধনকে খুলে দিল। জলপরি খুবই খুশি হলো আর খুশবুকে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যদি তুমি এখানে না